নারায়ণগঞ্জে ইকোনমিক জোনের নামে চলছে তুগলকি কাণ্ড। আদালতে নিষেধাজ্ঞার পরেও বালু ফেলে ভরাট করা হচ্ছে শত শত একর জমি। প্রতিবাদ করে গ্রাম ছাড়া অনেক এলাকাবাসী। বুড়িগঙ্গা বাঁচাতে এবার নতুন পরিকল্পনা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। হাতিরঝিলের আদলে গড়ে তোলা হবে বাবুবাজার ব্রিজ থেকে সদরঘাট পর্যন্ত। বর্তমান সিইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আবারও বলল বিএনপি। ইসিকে বিতর্কিত করার চেষ্টা করে দলটি ব্যর্থ হয়েছে বলছে আওয়ামী লীগ। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে সিলেটে পাথর তোলার সময় আবারও চাপা পড়ে 3 শ্রমিকের মৃত্যু। গুমের প্রায় 10 ঘন্টা পর সুনামগঞ্জ থেকে দুজনের লাশ উদ্ধার। এবং আইনি লড়াইয়ে হারার পর সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা ট্রাম্প প্রশাসনের। 7 মুসলিম দেশের নাগরিকের ভ্রমণ নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ বহালে প্রবাসীদের স্বস্তি। প্রবাসীর সময় সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও কভার্ড ভ্যানের সংঘর্ষে 13 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্তত 20 জন। এই মুহূর্তে নগরকান্দায় আছেন আমাদের ফরিদপুর প্রতিনিধি সুমন ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, কিভাবে দুর্ঘটনা ঘটলো আমাদের একটু জানান, আর বাসটিতে কতজন যাত্রী ছিল, আহতদের অবস্থাই বা কেমন? হ্যাঁ শাতিলা, আপনারা জানেন যে ফরিদপুরের জেলার নগরকান্দা উপজেলার গজারে নামক স্থানে আজ রাত 11টার দিকে নড়াইল থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি গাড়ি ঢাকা থেকে নড়াইলগামী একটি কাভার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হানিফ পরিবহনের গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরিত হয়ে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই আমাকে ফায়ার সার্ভিসের এডির সাথে কথা হলে তিনি জানান যে 13 জন মারা যায় এবং এতে আহত হয় কমপক্ষে 20 জন। এদের এই উপজেলা মুকশেদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক আছে। প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিসের লোকজন ধারণা করছে বাসটিতে আনুমানিক 35 জনের মতো যাত্রী ছিল। আর প্রত্যক্ষদর্শীরা আরেকটি বিষয় আমাদের জানিয়েছে যে বাসটির সামনের চাকা বিস্ফোরণ ফেটে যাওয়ায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। শাতিলা, ফরিদপুরের নগরকান্দায় যে দুর্ঘটনা ঘটেছে সেখানে 13 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস এবং আরো 20 জন আহত হয়েছেন। সে খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সুমন ইসলাম। জমি অন্যের, কিন্তু বালু ফেলে ভরাট করা হচ্ছে, তাও 1-2 একর নয়। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শত শত একর জমিতে চলছে এ অপতৎপরতা। নারায়ণগঞ্জের সোনারগাঁও পিরোজপুর ইউনিয়নে এমন তুগলকি কাণ্ড ঘটছে ইকোনমিক জোন গড়ে তোলার নামে। তবে যাদের বিরুদ্ধে এ অভিযোগ সেই ইউনিক গ্রুপ এসবের বিষয়ে মুখ খোলেনি। আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। এদি তো স্যার ইরি জমিন আসছিল, সব এই শৌশ আসছিল ভর্তি, ইরি জমিন আসছিল, আলি আসছিল, মানে হেরা জোরে বইরে লাইতাছে। বালুর নিচে চাপা পড়েছে ভবিষ্যৎ অবলম্বন সহায় সম্বল। কদিন আগে যে জমি ছিল জীবন জীবিকার ভরসা, আস্থা, বালু ফেলে ভরাট করছে অন্য কেউ। চোখের সামনেই এমন অন্যায় সহ্য করতে বাধ্য হচ্ছেন সোনারগাঁওয়ের শিউলি বেগম। আপনারা কিছু বলেন নাই? আমরা বাধা দিছি স্যার, বাধা দিলে আমাদের বাধা মানে না। বেড়া দিছিল, বেড়া উঠাই দিছে। নারায়ণগঞ্জের পুরো কান্দারগাঁও গ্রামেই যেন বোবা কান্নার রোল। দিনের বেলা বালু ফেলা কিছুটা কম থাকলেও রাতের আধারে সেই কাজ চলে পুরো দামে। এখানকার 10টি গ্রামের প্রায় 12,000 মানুষ জানেন না তারা কোথায় যাবেন, কি করবেন। এখন তাহলে খাবেন কি, চলবেন কিভাবে? অনেক কি খামু, ওই ভিক্ষা করবো আর খামু। ভিক্ষা দিলে দিব, না দিলে না দিব, না খাইয়ে মরে থাক। কোনো কি টাকা পয়সা দিছে? না স্যার, আমাকে কোনো টাকা পয়সা দেয় নাকি, জোরে হেরা বালুদা বললাইতেছে। আপনি কি বেচতে চান জমি? না স্যার, আমি ব্যস্ত চাইনি। এত সব অভিযোগ ইউনিক প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড নামে এক কোম্পানির বিরুদ্ধে। ইকোনমিক জোন তৈরির নামে অন্যের শত শত একর জমিতে বালু ফেলে ভরাট করছে তারা। আমরা আলি হলাইছি, আলি সুবিধা তোলাইতেছে, সব জমিন ভুরাটা এরকম বালুদা বললেইতেছে। ফসল তো দূরের কথা, মানে আমার চোখের ফানে ছাড়া কিছু নাই। আইন অনুযায়ী বড় উন্নয়ন প্রকল্পের জন্য পরিবেশগত প্রভাব সমীক্ষা বা ইআইএ করে অনুমোদন নিতে হয়, যদিও পরিবেশ অধিদপ্তর থেকে কোনো অনুমতি নেয়নি ইউনিক গ্রুপ। আমাদের যে তথ্য প্রমাণ তাতে তারা কোনো ছাড়পত্র নেয় নাই, ওখানে কোনো ধরনের তাকে
বালি ভরাট, নির্মাণ কাজ এগুলির কোনো অনুমতি দেওয়া হয়নি। এটার জন্য আমরা উকিল নোটিশে পেয়েছি। অলরেডি তাদেরকে আমরা ইতিপূর্বে তারা সাইনবোর্ড টাইনবোর্ড যেগুলি নামিয়ে ফেলেছি এবং আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। অন্যের জমি দখল আর ভরাটের অভিযোগ এনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা উচ্চ আদালতে ইউনিক গ্রুপের বিরুদ্ধে মামলাও করেছে। আদালতের নিষেধাজ্ঞার পরও বালু ভরাটের কাজ চলছেই। যেহেতু তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু ভরাট করেছে, তার জন্য আমরা আদালত অবমাননার মামলা এনেছি। তাদের উপরে একটি রুল ইস্যু করা হয়েছে এবং তাদের আইনজীবীর মাধ্যমে তাদেরকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে, কিন্তু তারা তার সাথে মোটেও কমপ্লাই করছে না, উল্টো আরো ড্রেজারের সংখ্যা বাড়িয়ে দিয়েছে এবং দিন রাত তারা বালি ভরাট করছে। কৃষিকাজই ওই এলাকার বেশিরভাগ মানুষের প্রধান পেশা। নিজেদের জমিতে কেন বালু ভরাট করা হচ্ছে এমন কথা বলতে গিয়ে মিথ্যে মামলা খেয়ে গ্রাম ছাড়তে হয়েছে অনেককে। সেসব অভিযোগ নিয়ে ইউনিক গ্রুপের কর্ণধার নুর আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বারবার উচ্ছেদ করেও দখল আর দূষণের কবল থেকে বাঁচানো যাচ্ছে না বুড়িগঙ্গাকে। তবে এবার একটু অন্যভাবে ভাবছে কর্তৃপক্ষ। বিশ্বব্যাংকের অর্থায়নে নেওয়া হয়েছে নতুন পরিকল্পনা। বিআইডব্লিউটি এর সহযোগিতায় বাবুবাজার ব্রিজ থেকে সদরঘাট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হাতিঝিল প্রকল্পের আদলে এলাকাটি গড়ে তোলার পরিকল্পনা সিটি কর্পোরেশনের। প্রিন্স আরফিনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তাহিয়া রুবায়েত অপলা। ঢাকার প্রাণখ্যাত বুড়িগঙ্গা নদী দখল, দূষণ আর ভরাটের প্রতিযোগিতার কবলে পড়ে এ নদী তার ঐতিহ্য হারিয়েছে বেশ আগেই। দীর্ঘদিন ধরেই নদীর দুপার দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন অবৈধ স্থাপনা। বারবার উচ্ছেদ করা হলেও আবারও চলে দখলের প্রতিযোগিতা। দখলকারীদের দাপটে আর পানি দূষণ, কলকারখানার বিষাক্ত বর্জ্যে এখানকার জীবন ও জীবিকা এখন রীতিমতো হুমকির মধ্যে। নদী যখন পার হই তখন গন্ধে থাকা যাচ্ছে না, খুব দম কষ্ট করে আমরা নদীটা পার হয়ে যাচ্ছি। অসাধু কিছু ভূমিদস্যু যারা নদীর পাড়ে স্থাপনা সৃষ্টি করে মাটি ফেলে ভরাট করে নদীকে একের পর ওরা দখল করে নিতেছে। তবে এবার নদী বাঁচাতে বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও বিআইডব্লিউটি এর যৌথ উদ্যোগে হাতির ঝিলের মতো ঢেলে সাজানো হবে বুড়িগঙ্গার তীর। বাবুবাজার ব্রিজ থেকে সদরঘাট টার্মিনাল পর্যন্ত বিনোদন কেন্দ্র, ওয়াকওয়ে, ড্রাইভওয়ে সহ নতুন প্রকল্পের কাজ শুরু হচ্ছে এবছর থেকেই। নদীটাকে উদ্ধার করার জন্য যে জটিলতাগুলো আছে সবগুলো সমন্বয় করেই আমরা সরকারকে একটা প্রকল্প হাতির ঝিলের ন্যায় দিতে চাই, কিন্তু এটা নদীকে উদ্ধার করে। বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ডের আওতায় এই প্রকল্প, এটা বিশ্ব ব্যাংকের অর্থায়নে হবে। বাবুবাজার ব্রিজ থেকে নিয়ে সদরঘাট এলাকা পর্যন্ত এখানে ওপেন স্পেস আপনার ক্রিয়েট করে দেওয়া, ওয়াকওয়ে, ড্রাইভওয়ে, এই ধরনের রিক্রিয়েশন সেন্টার এগুলোকে করে দেওয়া। কিন্তু নগরবিদরা বলছেন নতুন প্রকল্প হাতে নেওয়ার আগে সরকারের উচিত বুড়িগঙ্গাকে পুরোপুরি দখল ও দূষণ মুক্ত করা। যারা এই ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্ট এই নদীতে ফেলছে, এই লোকগুলি রাজাকার, আলবদর এবং যুদ্ধাপরাধীদের চেয়েও বড় ক্রিমিনাল। নদী থেকে ময়লা তুললেই হবে না, নদীর পাড়ে সুন্দর পার্ক করলেই হবে না, কিন্তু আসল ক্রিমিনাল যারা তাদেরকে ধরতে হবে, তাদেরকে পানিশমেন্ট দিতে হবে। বুড়িগঙ্গাকে বাঁচাতে বিআইডব্লিউটিএ ও সিটি কর্পোরেশনের সমন্বয়ের উপর গুরুত্ব দিচ্ছেন নগরবিদরা। বুড়িগঙ্গাকে দখল ও দূষণমুক্ত করে নতুন প্রকল্প বাস্তবায়ন করা হলে এখানকার পর্যটন ফিরে পাবে নতুন প্রাণ। তবে সংশ্লিষ্টরা বলছেন শুধু দখল, দূষণমুক্ত ও নতুন প্রকল্প নয়, পাশাপাশি এর দায়িত্ব নিতে হবে সরকারি সংস্থাগুলোকে। তাহিয়া রুবাইয়াত অপলা, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করা বিএনপির রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নির্বাচনে অংশ না নিলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে। সভায় আরও বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। এই রাষ্ট্র অন্যের হাতে যদি যায় তাহলে দেখবেন, খালেদা জিয়ার হাতেই যদি যায় তাহলে দেখবেন যে এই জঙ্গিবাদীদের উত্থান কিভাবে ঘটে। এই রাষ্ট্র কিন্তু তখন দুর্ঘটনায় পতিত হবে, রাষ্ট্র পড়ে যাবে খালে অথবা ব্রিজ ভেঙে নদীতে। নির্বাচনে যদি আগামী দিন তারা অংশগ্রহণ না করে তাহলে তাদের অস্তিত্বের সংকট সৃষ্টি হবে। যেই কথাগুলো তারা ভবিষ্যতে বলবে সেটা যে নির্বাচনকালীন সরকার নিয়ে যত কথাই বলুক না কেন, নির্বাচনকালীন সরকারে তাদের অংশগ্রহণ করার কোনো সুযোগই নাই, যেহেতু তারা বর্তমান পার্লামেন্টে নাই। সংবিধান সম্মতভাবেই শেখ হাসিনার নেতৃত্বে
তাদেরকে ছাড়া যে সরকার নির্বাচনকালীন সরকারই গঠন করা হবে এবং সেই সরকারি বাংলাদেশের নির্বাচন আগামী নির্বাচনে বর্তমান নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা দান করবে। জনগণের ভোটে আমরা নির্বাচিত হতে চাই এবং সেটা আমরা 2019 সালে করতে চাই। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। বিএনপিকে বলবো খেলার জন্য প্রস্তুত হন। এই যে বলেছে যে 4 জন নাকি 5 জন কমিশন হয়েছে, আর কিছু খুঁজে না পায় বলে কি যে আওয়ামী লীগ অন্য মাধ্যমের নাম দিয়েছে। আমি 14 দলের আমি তো সমন্বয় মুখপাত্র, আমি কিভাবে বলবো এই কথা যে আমার সঙ্গে তো কোনো আলোচনা হয়নি, আমি জানি না কিছু। এটা বিএনপি এতদিন নবগঠিত নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টায় ব্যর্থ হয়ে এবার নির্বাচনকালীন সরকার নিয়ে শোরগোল শুরু করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনকালীন সরকার পৃথিবীর অন্য গণতান্ত্রিক দেশের মতোই গঠিত হবে এবং সে সরকার সংবিধান সম্মতভাবেই কাজ করবে। শুক্রবার বিকেলে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে সড়ক দুর্ঘটনা হ্রাস এবং সড়ক নিরাপত্তা বিষয়ক উদ্বুদ্ধকরণ সমাবেশে বক্তব্য রাখেন। নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে ব্যর্থ হয়ে এখন তারা নির্বাচনকালীন সরকার নিয়ে শোরগোল করছে। অন্যান্য গণতান্ত্রিক দেশের নির্বাচনকালীন সরকারের মতো হবে এবং নির্বাচনকালীন সরকার সংবিধান সম্মতভাবে কাজ করবে। নবনিযুক্ত নির্বাচন কমিশন আগের নির্বাচন কমিশন থেকেও আওয়ামী লীগের আদর্শে বেশি বিশ্বাসী বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ব্রিফিংয়ে একথা বলেন তিনি। তার অতীত কর্মকাণ্ড এবং প্রধান নির্বাচন কমিশনার ঘোষণার পরপর তার বিভিন্ন বক্তব্যে তিনি যে কমিটেড আওয়ামী লীগার সেটি খুব ভালো মতো ফুটে উঠেছে। তার অধীনে নির্বাচন হলে সেটি ভোটারবিহীন একতরফা নির্বাচনই হবে, তাতে বর্তমান বিরাজমান দুঃশাসন আরো দীর্ঘদিন টিকে থাকবে। সুতরাং জনমতের প্রতি সম্মান দেখিয়ে নির্বাচন কমিশনের প্রধান ব্যক্তি হিসাবে যে সাংবিধানিক পদে তিনি তার যে নাম ঘোষণা হলো সেই পদ থেকে সরে দাঁড়ালে জাতি তাকে স্বাগত জানাবে। প্রবাসের সময় আরো থাকছে, কুড়িগ্রামে বিএসএফ এর নিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণে এক বাংলাদেশি নিহত, আহত এক, পতাকা বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদ। আদালতে আইনি লড়াইয়ে হারার পর রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে 7টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে তার নির্বাহী আদেশের উপর আদালতে দেওয়া স্থগিতাদেশ বহাল রাখেন সান ফ্রান্সিসকোর আপিল আদালত। বৃহস্পতিবার সকালে 9ম সার্কিট আপিল আদালতের 3 বিচারকের সমন্বয়ে গঠিত প্যানেল সর্বসম্মতভাবে এ রায় দেন। এ আদেশের ফলে 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আপাতত বাধা থাকল না। মুসলিম প্রধান 7টি দেশের নাগরিকদের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার স্থগিতাদেশ বহাল রাখার পক্ষে রায় দেন সান ফ্রান্সিসকোর 9th সার্কিট আপিল আদালত। আদালতের 3 জন বিচারকের সমন্বয়ে গঠিত প্যানেল স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ও বাংলাদেশ সময় শুক্রবার ভোরে সর্বসম্মতভাবে এই রায় ঘোষণা করেন। নিষেধাজ্ঞার আওতাধীন ওই 7 দেশের সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা থাকার উপযুক্ত প্রমাণ ট্রাম্প প্রশাসন উপস্থাপন করতে পারেনি বলে জানান আদালত। এতে যুক্তরাষ্ট্রের সংবিধানের জয় হয়েছে বলে মনে করছেন আইনজীবীরা, তবে বিশ্লেষকরা বলছেন এই রায় ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধরনের ধাক্কা। এই জয় আমাদের সবার। এতে প্রমাণ হয়েছে যুক্তরাষ্ট্র সুবিচার ও সম অধিকারে বিশ্বাস করে। এদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়, এমনকি প্রেসিডেন্টও না। আপিল আবেদন খারিজ হয়ে যাওয়ায় আদালতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে টুইট করেন তিনি। ওভাল অফিসে গণমাধ্যমকে দেয়া এক অডিও সাক্ষাৎকারে ট্রাম্প সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানান। চূড়ান্ত রায় তার পক্ষে যাবে বলেই তিনি আশা করেন। ট্রাম্প আগেও মার্কিন আইনি ব্যবস্থার কড়া সমালোচনা করেন। বুধবার ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন রাজ্যের পুলিশ কর্মকর্তা ও শেরিফদের সঙ্গে এক সভায় আদালতকে রাজনৈতিক প্রভাবিত বলে উল্লেখ করেন তিনি।
2 সপ্তাহ আগে ইরান, ইরাক, ইয়েমেন, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া ও সুদান এই 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। পরে সিয়াটেলের আদালত ওই নিষেধাজ্ঞা স্থগিত করে রুল জারি করেন। পরে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সান ফ্রান্সিসকোর আদালতে আপিল করা হয়। আপিলে ভ্রমণ নিষেধাজ্ঞার স্থগিতাদেশ বহাল থাকায় ওই 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভ্রমণে আপাতত কোনো বাধা থাকল না। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এদিকে ট্রাম্পের নির্বাহী আদেশের উপর আপিল আদালতের স্থগিতাদেশে প্রবাসীদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি। এ রায়ের ফলে আইনি ব্যবস্থার উপর মানুষের আস্থা বাড়বে বলে মনে করেন তারা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানিয়েছেন আমাদের প্রতিনিধি শিয়াবুদ্দিন কিসলো। 7টি মুসলিম দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে ওয়াশিংটন রাজ্যের অ্যাটর্নি জেনারেলের যে মামলা এবং তার পরিপ্রেক্ষিতে আদালতের যে স্থগিত আদেশ দেওয়া হয়েছিল সেটি বহাল রেখেছেন যুক্তরাষ্ট্রের নবম সার্কিট কোর্ট এবং আজকে সেই রুলিং দিয়েছেন নবম সার্কিট কোর্ট এবং এর ফলে অভিবাসী সমাজে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে এবং আমি জ্যাকসনাইটে কথা বলেছি আমাদের বিশেষ করে প্রবাসী বাঙালিদের সঙ্গে, তারাও অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছেন। আমি একটা মুসলিম হিসাবে আমি ডিসক্রিমিনেটেড হব না। স্পেশালি এটা আসলে আনকনস্টিটিউশনাল, কারণ মানুষের কোনো রাইট নেই এটা আপনি গোটা একটা রিলিজিয়নকে বেসিক্যালি একটা স্টপ করছেন। আমরা বিশ্বাস করি এটা শান্তির দেশ। আমরা যে ধর্মেরই থাকি না কেন আমরা সবাই এখানে শান্তিতে থাকতে চাই এবং আশা করি এই রায়ের পক্ষে আমি খুব খুশি এবং এটা শান্তি ডেকে আনবে। অনেক বাঙালিদের নাকি আটকাই দিচ্ছে, অনেক মুসলিম দেশ আসতে পারতেছে না, এজন্য কোর্ট যেহেতু রায়টা দিচ্ছে না অনেক খুশি। তবে তাদের মধ্যে এই শঙ্কাও রয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এই বিষয়টি সুপ্রিম কোর্টেও নেওয়া হতে পারে। তবে অনেকের মনে আশ্বস্তির কারণ হচ্ছে এটি যে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রক্রিয়ায় যে সময় প্রয়োজন পড়বে সেই সময়ের মধ্যে হয়তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের যে 120 দিনের নিষেধাজ্ঞা সেই 120 দিন সময় পেরিয়ে যাবে। এমনটি আশা নিয়েই আসলে অভিবাসীদের মধ্যে যথেষ্ট স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। তারা আশা প্রকাশ করছেন যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এই বিষয়টি সুপ্রিম কোর্টেও নেওয়া হয় তবুও সুপ্রিম কোর্ট এই রায়ের পক্ষেই মত দেবেন। এদিকে নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও আজ এক বিবৃতিতে বলেছেন যে নিউ ইয়র্ক হচ্ছে সবচেয়ে নিরাপত্তম শহর এবং দেশ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব অভিবাসীদের পাশে থাকবে নিউ ইয়র্ক। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রবাসী বাঙালিদের মধ্যে স্বস্তি ফিরলেও বর্তমান মার্কিন সরকারের মুসলিম অভিবাসী বিরোধী উদ্যোগের কারণে সে দেশের সমাজে এক ধরনের বিভাজন সৃষ্টি হচ্ছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে আদালতের রায়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আটকে যাওয়ার ঘটনাকে দেশটির গণতন্ত্রের অন্যতম নিদর্শন বলেও মনে করেন তারা। দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে দেশ জুড়ে বিক্ষোভ ও বিশ্ব সম্প্রদায়ের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ও সমালোচিত 7টি মুসলিম প্রধান দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ। তবে আদালতের রায়ে সেই উদ্যোগ সাময়িকভাবে আটকে যাওয়ায় সব শ্রেণীর মানুষের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এ ঘটনাকে বিচার বিভাগের স্বাধীনভাবে কাজ করতে পারার নিদর্শন বলেও মন্তব্য করেন তারা। আমেরিকান প্রেসিডেন্টের যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধারী প্রেসিডেন্ট, উনার অর্ডারকে ওরা রিভার্স করে দিল এবং ওই চেক অ্যান্ড ব্যালেন্স যে ক্ষমতা যে মানুষ কুক্ষিগত করতে পারবে না এবং ডেমোক্রেসির যে বিউটি, ডেমোক্রেসির কিন্তু এটা একটা বড় জিনিস যে ক্ষমতাকে আপনি একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না, সেটার কিন্তু একটা উদাহরণ সেট করে দিল। আপাত দৃষ্টিতে আদালতের রায়ে জনমনে স্বস্তি ফিরলেও ট্রাম্পের অভিবাসী বিরোধী নির্বাহী আদেশের ফলে মার্কিন সমাজে যে অস্থিরতা তৈরি হয়েছে দীর্ঘদিন তার রেশ থাকবে বলে মনে করেন সাবেক এই কূটনীতিক। রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যে ঘটনাগুলো সামনে চলে এসছে এটা কিন্তু অনেকদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সমস্যা হিসেবে থেকে যাবে এবং আজকের সিদ্ধান্ত যেটা কোর্টের সিদ্ধান্ত সেটা আইনি সিদ্ধান্ত, কিন্তু একটা বড় সমাজ তো আছে এবং আমরা সেটা ইতিমধ্যে জেনেছি যে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে মুসলমানরা যারা আছেন তারা কিন্তু চাপের মুখে আছেন। ট্রাম্প প্রশাসনের উদারনীতি বিরোধী বিভিন্ন পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রকে একসময় এর ক্ষতিপূরণ দিতে হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ।
18 দিনের ব্যবধানে সিলেটে আবারও পাথর উত্তোলনের সময় চাপা পড়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার বিছানাকান্দি পাথর কোয়ারিতে এই দুর্ঘটনার পর নিহতদের লাশ সরিয়ে ফেলা হয়। পরে শুক্রবার সকালে সুনামগঞ্জ থেকে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পাথর উত্তোলনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছেন পুলিশ সুপার। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাত 2:30টার দিকে বিছানাকান্দি পর্যটন এলাকার পাথর কেয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করছিল একটি চক্র। উত্তোলনের সময় পাথর চাপা পড়ে নিহত হন গর্তের ভেতরে থাকা 3 শ্রমিক। ঘটনার পরপরই স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় নিহতদের লাশ স্বজনদের কাছে পাঠিয়ে দেয়। খবর পেয়ে শুক্রবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার ফুলেরগাঁও গ্রাম থেকে জাকির ও তোরা মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। 3টে বাচ্চা মারা গেছে, একটা বাচ্চা ট্যাঙ্ক ভাঙ্গিছে, ওটা মেডিকেল আছে, কোন মেডিকেল এটা আমি জানি না। 11টার দিকে হইব লাশটা মাটির মধ্যে মাইসে তুলিয়ে পাড়ার আসছে। 3 জন শ্রমিক মাটি চাপা পড়ে মারা গিয়েছেন রাত্র 2:30টার দিকে, গত রাত্রে। তো তখন আমরা তো আর জানতাম না, তো তারা লাশগুলো অলরেডি গুম করেছে বা গুম করার চেষ্টা করেছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও পাথর উত্তোলন বন্ধ না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করলেও প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে চাননি কেউ। পুলিশ সুপার জানিয়েছেন, অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা জানিনি, আমরা যে দেখা মানুষ আইন ও দেখাতাই সঠিক জানি না কি, যেমন খামাল আর আরো জন আছে যে ও কিতা নাম হইল বাসিক, ও 2 জন আমি চিনি, আর তাহলে হইতাম পারি। যে পাথরগুলো তোলা হচ্ছে, আপনার একটা সারফেসের যে গর্ত তৈরি হয়েছে বা তার যে একটা লঞ্জিবিটি থাকার কথা, এখন তো এগুলো ধরেন অনেক গভীর হয়ে গেছে, এগুলো তো অটোমেটিক ভাঙতে শুরু করবে। আমরা নাম পেয়েছি কয়েকজনের, আমরা এটা আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং আইনের আওতায় অবশ্যই আসতে হবে। এই বিষয়ে সিলেট জেলা পুলিশ কোনোভাবে কোনো ছাড় দেবে না। এর আগে গত 23 জানুয়ারি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার শাহ আরফিন টিলায় একইভাবে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় 5 শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে স্থানীয় থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাফিলতি এবং 41 প্রভাবশালী পাথর ব্যবসায়ীর নাম উঠে আসে। সময় সংবাদ, সিলেট। প্রবাসী সময় আরো থাকছে। হায়দ্রাবাদ টেস্টে রানের পাহাড় গড়েছে ভারত। কোহলির ডাবল সেঞ্চুরিতে 686 রানের প্রথম ইনিংস ঘোষণা। দ্বিতীয় দিন শেষে 646 রানে পিছিয়ে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেশনাল মাস্টার্স 2017 সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় এই বিভাগে প্রফেশনাল মাস্টার্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান এবং দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। এছাড়াও বিভাগের চেয়ারম্যান, শিক্ষক এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এবার প্রবাসের আরো খবর। শীতের শেষ দিকে আবারও তুষারঝড়ের কবলে পড়েছে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। তুষারঝড়ের 12 ঘন্টা আগে বুধবার নিউ ইয়র্কে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও বৃহস্পতিবার তা হিমাঙ্কের 7 ডিগ্রি নিচে নেমে আসে। সেই সঙ্গে ঘন্টায় 40 মাইল বেগে বইছে দমকা হাওয়ায় স্থানীয়দের মতো বিপাকে পড়েছেন কর্মজীবী প্রবাসী বাঙালিরাও। নিউ ইয়র্কের ম্যানহাটনে তুষার পরিষ্কার করতে গিয়ে একটি ভবনের প্রহরীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউ ইয়র্ক থেকে টিএম মামুনের ছবিতে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সিয়াবুদ্দিন কিসলো। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ব্যাপক তুষারপাত শুরু হয়। ভোর না হতেই কয়েক ইঞ্চি বরফে ঢাকা পড়ে রাস্তাঘাট সহ চারপাশ। ভোরের দিকে শুরু হওয়া তুষারঝড়ের সঙ্গে দিনভর ঠান্ডা বাতাসের কারণে চরম দুর্ভোগে পড়ে জনজীবন। তাপমাত্রা দ্রুত কমতে থাকা ও বাইরে জমাট বরফে চলাচল অনিরাপদ হয়ে ওঠে। ব্যস্ত নিউ ইয়র্কের রাস্তাঘাটে মানুষের আনাগোনা কমে গেছে। জরুরি প্রয়োজনেও বাইরে বেরিয়ে বিপাকে পড়েছেন অনেকে। আজকে আসলাম এখানে একমাত্র ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য, আমার চেক জমা দেওয়ার জন্য, কিন্তু আজকে সর্বাধিক মাত্রার স্নো হওয়ার কারণে আজকে কেউই ব্যাংকের কোনো কর্মকর্তা এখানে আসে নাই। মানুষজন কাজে কর্মে বেরোতে পারতেছে না। এই যে রাস্তাঘাটে বাঙালি ভাইরা কাজ করতেছে, সোনাগুলা ঠেলাইতেছে, এই যে ঠান্ডার মধ্যে কাপড় ডাবল ডাবল জ্যাকেট লাগাইছে, প্যান্ট লাগাইছে, তারপরে কষ্ট করতেছে। এই কষ্ট আমার দেশে করুক, আমার দেশ সোনা হবে, আমরা বিদেশে কাজ করতে হবে না।
টানা তুষারপাত ও হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও থেমে নেই জীবনযুদ্ধ। পরিবারের একটু সচ্ছলতা আশায় বৈরী আবহাওয়ায় কাজ করে যাচ্ছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো এ প্রবাসী। এবছর প্রথম স্নো পড়তেছে, বাংলাদেশ আমরা নতুন আছি, অনেক কষ্ট হইতেছে, এইভাবে তো করতে হইব। আবহাওয়া দপ্তরের তথ্য মতে বৃহস্পতিবার নিউ ইয়র্কে গড়ে 14 ইঞ্চি তুষারপাত হয়েছে। নিউ ইয়র্কের শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বড় দোকানপাট ও বিপণী বিতানগুলো বন্ধ দেখা গেছে। এছাড়া প্রতিকূল পরিস্থিতির কারণে প্রায় 4000 ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক ছাড়াও তুষারপাতের কারণে পেনসিলভেনিয়া, নিউ জার্সি, কানেকটিকাট ও রোড আইল্যান্ডের বাসিন্দাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। রাস্তাঘাট বরফে ঢাকা পড়ায় বন্ধ রয়েছে সড়ক ও রেল যোগাযোগ। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। তবে শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে আবহাওয়া দপ্তর। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। কুড়িগ্রামের ধর্মপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও বিএসএফ এর ককটেল হামলায় বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি ও এলাকাবাসী জানান, শুক্রবার সকালে রৌমারী উপজেলার কাওয়াচর গ্রামের টুলুমিয়া ও ছোট বড়াইবাড়ি গ্রামের সেফাতুল্লাহ সহ বেশ কয়েকজন ধর্মপুর সীমান্ত এলাকায় গরু আনতে যান। এ সময় ভারতের গুটালু ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে বিস্ফোরণের ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী টুলুমিয়া নিহত হন। এ ঘটনায় আহত হন সেফাতুল্লাহ। পরে দুপুরে বিজিবির দাঁতভাঙা কোম্পানি সদর দফতরে বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পরিচয়ের পতাকা বৈঠকে হত্যার কড়া প্রতিবাদ জানানো হয়। ময়নাতদন্তের জন্য নিহত টুলুমিয়ার লাশ কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ধর্ম অবমাননার অভিযোগে ভোলায় একটি খানকায় হামলা চালিয়ে আগুন দিয়েছে স্থানীয় মুসল্লিরা। এ ঘটনায় পুলিশের 3 সদস্য সহ অন্তত 20 জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় দৌলতপুর উপজেলার চরখলিফা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, গত 27 জানুয়ারি জুমার নামাজের সময় কথিত খানকায় দেশের বিভিন্ন স্থান থেকে অনুসারীরা জড়ো হয়ে ধর্ম অবমাননাকর কর্মকাণ্ড করেন। এ ঘটনার প্রতিবাদে আজ জুমার নামাজের পর খানকা ঘেরাও কর্মসূচি নিয়ে পাশের একটি স্কুল মাঠে সমাবেশ করে ইমান আকিদা সংরক্ষণ কমিটি। এ সময় স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় আগামী 28 ফেব্রুয়ারি কর্মসূচি স্থগিত করে তারা। এক পর্যায়ে সমাবেশ শেষ করে যাওয়ার পথে খানকায় হামলা চালায় স্থানীয় কিছু লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 20 রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। মুরব্বী আছে, তারা অনেকবার বলছে এবং আজকে 7 দিন তারা বলছে যে এখানে যদি এইভাবে অশ্লীল কাজ চলে তাহলে এটা ভেঙে চুরে দেওয়া হবে। বন্ডপীর খানকা শরীফকে পবিত্র খানকা শরীফ নামে কুলসুরা, পবিত্র কোরআন শরীফের কুলসুরা অবৈধ বলে তারা ঘোষণা দিয়েছিল। খানকা এখান থেকে ভেঙে এখানে একটি মসজিদ অথবা মাদ্রাসায় রূপান্তরিত হবে। আমাদের পুলিশের উপর ইট পাকেল নিক্ষেপ করে আমাদের 2-3 জন পুলিশ আহত হয়, মোটরসাইকেল ভাঙচুর করে একটা। যারা এই আন্দোলনটার জন্য আহ্বান করেছিল তারা খুব শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করেছে, কিন্তু হঠাৎ করে যাওয়ার পথে কয়েকজন দুষ্কৃতিকারী এটা করছে। আমরা এটা পুলিশ তদন্ত করবে, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। শিগগিরই চালু হচ্ছে বহু কাঙ্ক্ষিত খুলনা কলকাতা ট্রেন সার্ভিস। এ লক্ষ্যে বেনাপোল রেল স্টেশনে ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে ইমিগ্রেশন, কাস্টমস ও নিরাপত্তা ব্যারাক। চলছে ছাউনি নির্মাণ ও যশোর থেকে বেনাপোল পর্যন্ত রেলপথ সংস্কারের কাজ। চলতি মাসেই শেষ হবে কর্মযজ্ঞ। এরপর এ রুটে কাঙ্ক্ষিত সার্ভিসটি চালু করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যশোর প্রতিনিধি জুয়েল মৃধা তথ্য ও আব্দুল কালাম আজাদের ছবি নিয়ে নেক্সট রিপোর্ট। ব্রিটিশ শাসনামলে 1884 সালে ঢাকা স্টেট রেলওয়ে নামক কোম্পানির হাত ধরে খুলনা থেকে কলকাতার দমদম জংশন পর্যন্ত ট্রেন সার্ভিস শুরু হয়। ভারত বিভাগের জন্য 1965 সালের পর এ সার্ভিস বন্ধ হয়ে যায়। দীর্ঘ 52 বছর পর ফের সচল হতে যাচ্ছে এই রুটটি। বহু কাঙ্ক্ষিত এই ট্রেন সার্ভিসটি চালু হলে যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে যাওয়া আসা নিয়ে যে দুর্ভোগ তা অনেকাংশে কমবে। সে সাথে স্বল্প সময়ে আরামদায়ক ভ্রমণ নিশ্চিত হবে বলে মনে করছেন পাসপোর্ট যাত্রীরা। এখান থেকে মনে করেন আমরা বনগাঁ থেকে হাওড়া যখন যাই তখন আমাদের বেশ 2 থেকে 3 ঘন্টা লাগে। ট্রেনটা যদি চালু হয়ে যায় তো আমাদের আসা যাওয়ার জন্য অনেক ভালো হবে। কাঙ্ক্ষিত এই সার্ভিসটি দ্রুত চালু করতে বেনাপোল রেল স্টেশন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে ইমিগ্রেশন, কাস্টমস ও নিরাপত্তা ব্যারাক। চলছে ছাউনি নির্মাণ ও যশোর বেনাপোল রেল সড়ক সংস্কারের কাজ। যে কাজ রেল চেঞ্জ, স্লিপার চেঞ্জ এটা করতেছি। যে ব্যারাকটা এটা অলরেডি 80% কাজ শেষ হয়ে গেছে, রঙের কাজ চলতেছে। চলতি মাসের মধ্যেই শেষ হবে রেল লাইনের সংস্কারের কাজ।
এরপর এই রুটে কাঙ্ক্ষিত সার্ভিসটি চালু করা যাবে বলে মনে করছেন রেলওয়ে কর্মকর্তা। কাস্টমস, ইমিগ্রেশন এবং আরও নিরাপত্তা বাহিনীর ব্যারাক ট্যারাক এবং বুকিং অফিস টফিস এগুলো কাজগুলো প্রায় কমপ্লিটের পথে, শুধু রংসং এগুলো একটু বাকি আছে। বাংলাদেশ ভারতের মধ্যে এটি হবে দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস সার্ভিস। 2008 সালে 10 এপ্রিল চালু হয় ঢাকা কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস সার্ভিস। সময় সংবাদ, যশোর। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে অমর 21 গ্রন্থমেলায় ছিল ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এর আগে সকালে শিশু প্রহরও ছিল জমজমাট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব বয়সী বইপ্রেমী মেলায় সমবেত হন। ক্রেতা সমাগমে সন্তুষ্ট বই বিক্রেতারাও। সিম্পল এই গান কানে আসা মাত্র টিভি সেটের সামনে ছুটে আসে না এমন শিশু পাওয়া যাবে কিনা সন্দেহ। আর সিসিমপুরের সেই চরিত্রগুলো যখন জীবন্ত হয়ে কাছে আসে, তাদের ছোঁয়া যায়, তখন শিশুদের এমন ভিড় তো হবেই। এমনই ছিল সকালের শিশু চত্বরের দৃশ্য। বেজায় খুশি এই কোমলমতিরা। ভালো লাগছে, হালুন দেখলাম, শিশু দেখলাম, একরি দেখলাম। জীবন শুরুর প্রথম বেলায় বইয়ের সাথে শিশুদের পরিচয় করিয়ে দিয়ে বই পড়ার অভ্যেস গড়ে তুলতে মেলা প্রাঙ্গণে ছুটে আসা, জানালেন অভিভাবকরা। বই যে জ্ঞানের ভান্ডার, বইয়ের মধ্যেও বইয়ের মেলা হয়, আমাদের একটা সংস্কৃতির অংশ। সেজন্য আমি আসলে আমার বাচ্চাকে মেলায় নিয়ে এসেছি এবং অনেকগুলো বই কিনে দিই। কিশোর তরুণদের বই কেনার ঝোঁকও ছিল চোখে পড়ার মতো। প্রবন্ধ, উপন্যাস আর কবিতার বই তাদের কাছে বেশি আকর্ষণীয়। প্রবন্ধ টাইপ যেগুলো, এগুলো এখন মোটামুটি ভালো লাগে। ছুটির দিন হওয়ায় শিশুদের বই বেশি বিক্রি হয়েছে, জানালেন বিক্রেতারা। যেহেতু শুক্রবার দিন, সকালবেলা বাচ্চাদের ইয়েটা বেশি থাকে, ফোর্সটা বাচ্চাদের বইয়ের প্রতি ঝোঁক বাচ্চারা বেশি থাকে, তা আমাদের শিশুতোষ বইটা বেশি গিয়েছে। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8:30 পর্যন্ত মেলা প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। পুলিশের টানা ধর্মঘটের সুযোগে ব্রাজিলে সহিংসতা ছড়িয়ে পড়েছে। গত এক সপ্তাহে দেশটিতে শতাধিক মানুষ নিহত হয়েছে। সহিংসতা বন্ধে দেশটির সেনাবাহিনী নিরাপত্তা জোরদারের পাশাপাশি সামরিক বিমান মোতায়েনের কথা জানিয়েছে। গত সপ্তাহে বেতন বাড়ানোর দাবিতে এসপিরোতে সান্তা অঙ্গরাজ্যের ভিটোরিয়া শহরে কর্মবিরতি শুরু করে পুলিশ। এতে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটতে থাকে। খেলার খবর। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। বাজে ফিল্ডিং এর মাসুলটা ভালোভাবেই দিতে হচ্ছে বাংলাদেশকে। দ্বিতীয় দিনে বিরাট কোহলির ডাবল সেঞ্চুরি এবং ঋদ্ধিমান সাহার সেঞ্চুরিতে রানের পাহাড়ে চাপা পড়েছে মুশফিকরা। 687 রানের ইনিংস ঘোষণা করা ভারতের দ্বিতীয় দিন শেষে 646 রানে পিছিয়ে বাংলাদেশ। জবাব দিতে নেমে সৌম্য সরকারের উইকেট হারিয়ে 41 রান সংগ্রহ করেছে সফরকারীরা। এস এম সালাউদ্দিনের ক্যামেরায় ভারত থেকে আরো জানাচ্ছেন নিয়ামতুল্লাহ বাবু। শুরুটা হয়তো পুরো দিনের কথাই বলবে। আগের দিনের 356 রানের সাথে অপরাজিত অধিনায়ক বিরাট কোহলি আর আজিঙ্কা রাহানে যখন ব্যাটিং শুরু করলেন, তখনই পাহাড় সম রানের সংগ্রহের ইঙ্গিত ছিল স্পষ্ট। তবে মধ্যাহ্ন বিরতির আগে দলীয় 456 রানে যখন আজিঙ্কা রাহানে তাইজুলের বলে মিরাজের দুর্দান্ত ক্যাচে তালুবন্দী হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা ধরলেন, ততক্ষণে তার নামের পাশে জলজল করছে 82 রান। এরপর ডাবল সেঞ্চুরির দিকে এগোতে থাকা কোহলির বিপক্ষে 116তম ওভারে মিরাজের বলে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া দিলেও ভারতের নেয়া প্রথম রিভিউ আবেদন টাইগারদের পক্ষে কথা বলেনি। অভিজ্ঞ মুশফিকের গ্লাভস কাঁচা হাতের মতো কাজ করলে জীবন ফিরে পান টিম ইন্ডিয়ার উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। তাকে স্ট্যাম্পিং এর সুযোগ হারানোর পর থেকেই যেন টাইগার বোলারদের কাছে অবাধ্য হয়ে ওঠেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তাকে সঙ্গ দেয়া বিরাট অবশ্য ততক্ষণে পৌঁছে গেছেন 200 রানের কোটায়। গড়েছেন ব্র্যাডম্যান ও দ্রাবিড়ের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টানা 3 ইনিংসে ডাবল সেঞ্চুরির রেকর্ড। 204 রানে যখন তাইজুল ইসলামের এলবিডব্লিউ এর আবেদনে কাটা পড়েন কোহলি, তখন ভারতের দলীয় সংগ্রহ 495 রানের পাহাড় চূড়ায়। এরপর অশ্বিন 34 রান করে ফিরে গেলেও বাকি সময় দলের রানের চাকা সচল রাখেন ক্যারিয়ারে পঞ্চম টেস্ট 50 করা রবীন্দ্র জাদেজা। এরপর ঋদ্ধিমান সাহার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির সুবাদে শেষ পর্যন্ত টানা 3 ইনিংসে বিশ্ব ক্রিকেটের প্রথম দল হিসেবে 600-র বেশি রানের দলীয় বিশ্ব রেকর্ড গড়ে টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষে থাকা টিম ইন্ডিয়া।
প্রতিপক্ষের করা 6 উইকেটে 687 রানের পাহাড় সম স্কোরের বিপরীতে ভালো সূচনা করেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। তবে দিনের শেষ প্রান্তে উমেশ যাদবের বলে দলীয় 38 রানে সৌম্যের উইকেট হারিয়ে আরও একটি আক্ষেপময় দিন শেষ করে টাইগাররা। বিরাট কোহলির 2 রেকর্ডের দিনে যোগ হয়েছে টিম ইন্ডিয়ার বিশ্ব রেকর্ডের। আর এই রেকর্ডের দিনে একের পর এক হতাশা ছিল টাইগারদের জন্য। তৃতীয় দিনে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ সেই হতাশা কাটিয়ে উঠতে পারবে কিনা এমন প্রশ্ন এখন সবার মনে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম থেকে নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফরিদপুরের নগরকান্দায় বাস কাভার্ড ভ্যান সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণে নিহত 13, আহত অন্তত 20, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নারায়ণগঞ্জে ইকোনমিক জোনের নামে চলছে তুগলকি কাণ্ড। আদালতে নিষেধাজ্ঞার পরেও বালু ফেরে ভরাট করা হচ্ছে শত শত একর জমি। প্রতিবাদ করে গ্রাম ছাড়া অনেক এলাকাবাসী। বর্তমান সিইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আবারও বলল বিএনপি। ইসিকে বিতর্কিত করার চেষ্টা করে দলটি ব্যর্থ হয়েছে বলছে আওয়ামী লীগ। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে সিলেটে পাথর তোলার সময় আবারও চাপা পড়ে 3 শ্রমিকের মৃত্যু। গুমের প্রায় 10 ঘন্টা পর সুনামগঞ্জ থেকে 2 জনের লাশ উদ্ধার। এবং আইনি লড়াই হারার পর সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা ট্রাম্প প্রশাসনের। 7 মুসলিম দেশের নাগরিকের ভ্রমণ নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ বহালে প্রবাসীদের স্বস্তি। এই ছিল প্রবাসীর সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।